হরে কৃষ্ণ। গুরু পূর্ণিমা কবে কিভাবে পালন করতে হবে, সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি আজকে আমরা প্রদান করব। পূর্ণিমা তিথি কয়টা পর্যন্ত থাকছে এবং এই গুরু পূর্ণিমার দিন আপনারা কি কি করবেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই বছরের ক্ষেত্রে 2026 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 29শে জুলাই 2026 গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। তো এই পূর্ণিমা তিথি কয়টা পর্যন্ত থাকছে সেই সময় আমরা আজকে প্রদান করব। তো এই গুরু পূর্ণিমা হচ্ছে শ্রী ব্যাসদেবের আবির্ভাব তিথি। এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি। আর বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি হচ্ছে 29শে জুলাই 2026 বুধবার, গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা। অন্যান্য বিভিন্ন ক্যালেন্ডারে বিভিন্ন রকম লেখা থাকতে পারে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত যেটি সর্বাধিক বিশুদ্ধ, সর্বাধিক স্বীকৃত, সেই বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি আষাঢ় মাসের পূর্ণিমাতে হচ্ছে 29শে জুলাই 2026 বুধবার। তো এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ত্রেতা ও দাপর যুগে, ত্রেতা যুগ এবং দাপর যুগের যুগ পর্যায়ে সত্যবতী দেবীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে সরস্বতী নদীর তীরে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে, আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণদেব বেদ ব্যাস তিনি আবির্ভূত হন। তো সেই কারণে এটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়, কারণ শ্রী ব্যাসদেবের আবির্ভাব তিথি। এবং শ্রী ব্যাসদেব তিনি যেহেতু জগতের গুরু, তো সেই কারণে এটিকে গুরু পূর্ণিমা বলা হয়েছে। এবং এই জগতের সকল গুরুদেব, সকল পরম্পরায় সকল গুরুদেব হচ্ছেন শ্রী ব্যাসদেবের প্রতিনিধি। বায়ু পুরাণের 23তম অধ্যায়ের 206 নম্বর শ্লোকে রয়েছে যে 28 জন ব্যাসদেবের উল্লেখ রয়েছে, 28 জন ব্যাস। এর মধ্যে বিভিন্ন কল্পে বিভিন্ন সময়ে এই 28 জন ব্যাসের মধ্যে বিভিন্ন ব্যাস আবির্ভূত হয়ে বেদ উপনিষদের লিপিবদ্ধ করেছেন এই জগতের লোকেদের মঙ্গলের জন্য। এর মধ্যে 28তম ব্যাস হচ্ছেন এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস, যিনি ভগবানের শক্তাবেশ অবতার রূপে আবির্ভূত হয়ে বেদকে 4টি ভাগে বিভক্ত করেছেন। ঋগ, সাম, যজুর, অথর্ব এবং পঞ্চম বেদ রূপে তিনি পুরাণ মহাভারত রচনা করেছেন। তো সেই কারণে শাস্ত্র অধ্যয়নের পূর্বে আমরা কিন্তু শ্রী ব্যাসদেবকে স্মরণ করি, কারণ তিনি যেহেতু এই জগতের গুরু। আমরা শাস্ত্র অধ্যয়নের পূর্বে যে মঙ্গলাচরণ মন্ত্র পাঠ করি, গীতা পাঠের পূর্বে, ভাগবত পাঠের পূর্বে আমরা যে মঙ্গলাচরণ মন্ত্রগুলি পাঠ করি, এর মধ্যে একটি মন্ত্র হচ্ছে নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়ম উদীরয়েৎ। এই মন্ত্রের মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণকে স্মরণ করি। নারায়ণম নমস্কৃতম, নারায়ণকে, পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণকে আমরা নমস্কার করি। নরঞ্চ এবং নরোত্তমম এবং ভগবানের অবতার নরনারায়ণ ঋষিকে আমরা স্মরণ করি, প্রণাম করি। এবং সরস্বতী দেবী, যিনি হচ্ছেন পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মাতা, তাঁকে আমরা প্রণাম করি এবং শ্রী ব্যাসদেবের চরণকমলে আমরা প্রণাম নিবেদন করি। এইভাবে আমরা শাস্ত্র অধ্যয়নের পূর্বে বা কেউ যদি জাগতিক অধ্যয়ন করেন তবুও তিনি এই মন্ত্র উচ্চারণ করে অধ্যয়ন বা পাঠ করা শুরু করতে পারেন। তো বসুদুহিতা ধীবরকন্যা সত্যবতী দেবী তিনি ব্যাসদেবের জন্মের পূর্বে ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি শক্তিশালী পুত্রের জন্মদান করতে পারেন। এবং তখন ব্রহ্মার ইচ্ছায়, ব্রহ্মার বরদানে তিনি পরাশর মুনির মাধ্যমে এক মহা শক্তিশালী পুত্রের জন্মদান করেছিলেন, যিনি হচ্ছেন ভগবানের বিশেষ শক্তি প্রাপ্ত, ভগবানের শক্তির আবেশ। তো সে কারণে শক্তি আবেশ অবতার তিনি জগতে খ্যাতি লাভ করবেন এবং বেদকে চতুর্ভাগে বিভক্ত করবেন। জগতে, সমগ্র জগতে তার যশ খ্যাতি হবে, সেটি কিন্তু তার আবির্ভাবের পূর্বেই তার মায়ের কাছে পরাশর মুনি ব্যক্ত করেছিলেন। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 37 নম্বর শ্লোকে উল্লেখ করেছেন যে মনিনাম অপি অহম ব্যাসহ, সমস্ত মণিগণের মধ্যে আমি হচ্ছি ব্যাস। অর্থাৎ সমস্ত মণিগণের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ভগবান নিজেকে ব্যাস রূপে এই উপমা প্রদান করেছেন। তো তিনি হচ্ছেন ভগবানের শক্তি আবেশ অবতার ব্যাসদেব। আর ব্যাসদেবের আবির্ভাব তিথি এই পূর্ণিমা তিথি, আষাঢ় মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা, তিনি যেহেতু সমগ্র জগতের গুরু। তো আপনারা সকলেই জানেন যে ক্ষীর সমুদ্র মন্থনের সেই ঘটনা, দেবতা ও অসুরের মধ্যে যে অমৃত লাভের জন্য যে প্রচেষ্টা হয়েছিল ক্ষীর সমুদ্রে, সেই সমুদ্র মন্থন মন্দার পর্বত দ্বারা। তো শ্রী ব্যাসদেবের যে মন, তার যে করুণা, সেটিকে এর সঙ্গে তুলনা করা হয়েছে। ব্যাসদেবের মন হচ্ছে ক্ষীর সমুদ্রের ন্যায় এবং তার দয়া, তার করুণা হচ্ছে মন্দার পর্বতের ন্যায়। যিনি করুণাবশত, দয়াবশত বেদকে মন্থন করে চতুর্ভাগে বিভক্ত করেছিলেন এবং পঞ্চম বেদ হিসেবে ইতিহাস, পুরাণ, মহাভারত রচনা করেছিলেন। কেন তিনি সেটি করেছিলেন? এই জগতের, বিশেষ করে কলিযুগের বদ্ধ জীবেদের মঙ্গলের জন্য। কলিযুগের লোকেদের অবস্থা থেকে তিনি কিন্তু করুণাচিত্ত হয়েছিলেন, তিনি খুব দয়াদ্র হয়েছিলেন। তিনি ভাবছিলেন যে কলিযুগের লোকেরা, তাদের অল্প আয়ু, অল্প মেধা, অল্প বুদ্ধি, তাদের কি গতি হবে। তো সেই কারণে সহজভাবে তারা যেন
ভগবানের এই সিদ্ধান্তগুলি, শাস্ত্র সিদ্ধান্তগুলি বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, মান্য করতে পারে, সেই কারণে তিনি সকল পুরাণ, মহাভারত এবং বিশেষ করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হচ্ছে অষ্টাদশ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। শাস্ত্রে সেটি উল্লেখ রয়েছে, শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে সেটি উল্লেখ রয়েছে যে নিম্নগানাম যথা গঙ্গা, দেবানাম উচ্চত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা। সমস্ত নিম্নগামী, সমস্ত নদীসমূহের মধ্যে যেমন গঙ্গা সর্বশ্রেষ্ঠ, সমস্ত দেবগণের মধ্যে যেমন ভগবান অচ্যুতই পরম, ভগবানই সর্বশ্রেষ্ঠ, সেরকমভাবে সমস্ত বৈষ্ণবদের শিরোমণি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, বৈষ্ণবানাম যথা শম্ভু এবং পুরাণানাম ইদম তথা। সমস্ত পুরাণের মধ্যে, অষ্টাদশ মহাপুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগবত মহাপুরাণ। আর আপনাদের সকলের জন্য ভাগবত মহাপুরাণ গ্রহণের ক্ষেত্রে, সংগ্রহের ক্ষেত্রে বিশেষ অফার চলছে শ্রীধাম মায়াপুর থেকে। শ্রীধাম মায়াপুর থেকে ইসকন প্রকাশিত, ইসকন বিবিটি কর্তৃক প্রকাশিত এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যেটি ছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচনা করেছেন, 18,000 শ্লোক সমন্বিত, 12টি স্কন্ধে 18,000 শ্লোক। আর ইসকনের শ্রীল প্রভুপাদের কমেন্টারি ব্যাখ্যা সহকারে রয়েছে, খুব সহজ বাংলায় সহজেই সকলে পাঠ করতে পারবেন। 18টি খণ্ডে প্রকাশিত ফুল বক্স পুরো সেট। নর্মাল দক্ষিণা মূল্য হচ্ছে 8,500 রুপিয়া, সেটি এখন 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 7,500 টাকা, মাত্র 7,500, 1000 টাকা ডিসকাউন্ট করা হয়েছে সীমিত সময়ের জন্য। এখানেই শেষ নয়, অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি, সমগ্র ভারতে পৌঁছে যাবে, আপনার বাড়িতে হোম ডেলিভারি হচ্ছে এবং কুরিয়ার চার্জ ফ্রি, 23 কিলো ওয়েটের কুরিয়ার চার্জ ফ্রি। এখানেই শেষ নয়, যারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করছেন তাদেরকে আমার পক্ষ থেকে থাকছে 6টি গ্রন্থ বিশেষভাবে উপহার থাকছে, আমার পক্ষ থেকে গিফট হিসেবে থাকছে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কুন্তীদেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা এবং প্রভুপাদ, এই 6টি গ্রন্থ গিফট হিসেবে পুরোপুরি ফ্রি পেয়ে যাবেন। তো আপনি শ্রীমদ্ ভাগবতের ক্ষেত্রে 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং 1000 টাকার গ্রন্থ আপনি গিফট হিসেবে পাচ্ছেন এবং কুরিয়ার চার্জ পুরোপুরি ফ্রি। তাই খুব দ্রুত এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে খুব দ্রুত সংগ্রহ করুন। অনেক ভক্তরা সংগ্রহ করছেন শ্রীমদ্ ভাগবত, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তরা সংগ্রহ করছেন। এছাড়াও অন্যান্য দেশ থেকে সংগ্রহ করতে গেলে কুরিয়ার চার্জ, ইন্টারন্যাশনাল কুরিয়ার চার্জ যুক্ত হবে, সেক্ষেত্রে আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। কেউ যদি মনে করেন যে আপনি একসঙ্গে এই ফুল পেমেন্ট 7,500 টাকা করতে পারছেন না, সেক্ষেত্রে কিস্তি সুবিধা রয়েছে, ইনস্টলমেন্টের সুযোগ রয়েছে, 2 মাসের ইনস্টলমেন্টের সুযোগ রয়েছে, আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও শ্রীমদ্ ভগবদ গীতা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, রামায়ণ, মহাভারত, যে কোনো গ্রন্থ সংগ্রহ করতে বা তিলক, তুলসীমালা, জপমালা, জপব্যাগ, কণ্ঠিমালা, তুলসীর কণ্ঠিমালা প্রভৃতি সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। তো এখন আমরা এই যে পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা, সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি প্রদান করছি। ভারতের সময় অনুযায়ী 29শে জুলাই রাত্রি 8:05 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। আবার বলছি, ভারতের সময় অনুযায়ী 29শে জুলাই বুধবার রাত্রি 8:05 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। তাহলে ব্রাহ্ম মুহূর্ত থেকে রাত্রি 8:05 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে। বাংলাদেশের সময় অনুযায়ী 29শে জুলাই রাত্রি 8:35 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীনের সময় অনুযায়ী 29 তারিখ রাত্রি 10:35 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। জাপানের সময় অনুযায়ী 29 তারিখ সারা দিন রাত মধ্যরাত্রি 11:35 পর্যন্ত পূর্ণিমা তিথি। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী সারা দিন রাত 29 তারিখ মধ্যরাত্রি 12:35 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে। দুবাই, ওমানের সময় অনুযায়ী 29 তারিখ সন্ধ্যা 6:35 পর্যন্ত পূর্ণিমা তিথি। বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েতের সময় অনুযায়ী 29 তারিখ সন্ধ্যা 5:35 পর্যন্ত পূর্ণিমা তিথি। লন্ডনের সময় অনুযায়ী 29 তারিখ দুপুর 3:35 পর্যন্ত পূর্ণিমা তিথি। ফ্রান্স, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ডের সময় অনুযায়ী 29 তারিখ বিকেল 4:35 পর্যন্ত পূর্ণিমা তিথি। আমেরিকা, কানাডার ক্ষেত্রে 29 জুলাই আমেরিকা কানাডার পূর্ব দিকের যে রাজ্যগুলি রয়েছে সেই ক্ষেত্রে 29 তারিখ সকাল 10:35 পর্যন্ত পূর্ণিমা তিথি। আর আমেরিকা কানাডার পশ্চিমের যে রাজ্যগুলি রয়েছে, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, পশ্চিমের রাজ্যগুলির ক্ষেত্রে 28 তারিখ সারা দিন রাত পূর্ণিমা তিথি। ব্রাজিলের ক্ষেত্রে 29 তারিখ সকাল 11:35 পর্যন্ত পূর্ণিমা তিথি। পেরুর ক্ষেত্রে 29 তারিখ সকাল 9:35 পর্যন্ত পূর্ণিমা তিথি। তো আমরা জেনে গেলাম সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি। আমরা এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য এবং সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি জেনে গেলাম। এদিন আপনারা কী কী করবেন? তো এই দিন যেহেতু পূর্ণিমা তিথি, অবশ্যই সকলে, বিশেষ করে যারা আমিষ আহারে রয়েছেন, আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার করবেন। পূর্ণিমাতে আমিষ আহার করতে নেই, পূর্ণিমা, অমাবস্যা, যারা আমিষ আহারে রয়েছেন সেক্ষেত্রে দশমী, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা এই তিথিগুলো অবশ্যই বর্জন করতে হয়। তো অবশ্যই পূর্ণিমাতে আমিষ আহারের যারা রয়েছেন আমিষ আহার সর্বতোভাবে বর্জন করবেন, নিরামিষ আহার করবেন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। আর যারা প্রসাদ ভুজি ভক্তগণ রয়েছেন তাদের তো কোনো কথাই নেই। আর এই দিন থেকে কিন্তু চাতুর্মাস্য ব্রতের আরম্ভ হয়।
কেউ শয়ন একাদশী থেকে শুরু করে থাকেন, কেউ বা এই গুরু পূর্ণিমা থেকে, আষাঢ়ের পূর্ণিমা থেকে, বেশিরভাগ ভক্তগণ আষাঢ় মাসের পূর্ণিমা থেকেই চাতুর্মাস ব্রত শুরু করে থাকেন। তো সেই ক্ষেত্রে প্রথম মাস শ্রাবণ মাস শুরু হচ্ছে এই দিন থেকে। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই দিন থেকে শ্রাবণ মাসের ব্রত পালন শুরু হচ্ছে। সেটি হচ্ছে 1 মাস ব্যাপী শাক বর্জন, সকল প্রকার শাক বর্জন 1 মাস ব্যাপী। সেটি আপনারা অবশ্যই পালন করবেন শ্রাবণ মাসে শাক বর্জন, যেহেতু বর্ষাকাল, শ্রাবণ মাসে শাক গ্রহণের মাধ্যমে নানা প্রকার রোগ ব্যাধি হতে পারে। তো সেই কারণে শাস্ত্রে সেটিকে বর্জন করা হয়েছে, কারণ এই সময় শাকে নানা প্রকার জীবাণু থাকে এবং চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী সেটি প্রমাণিত। যেহেতু বর্ষাকালে জল জমে থাকে, জলের পরিমাণ বৃদ্ধি পায়, তো সেই কারণে শাকের মধ্যে প্রচুর জীবাণু জমে থাকে এবং সেই শাক গ্রহণের মাধ্যমে নানা প্রকার রোগ ব্যাধি হতে পারে। তো সেই কারণে শাস্ত্রে কিন্তু হাজার হাজার বছর পূর্বেই সেটিকে উল্লেখ রয়েছে এবং শ্রাবণ মাসে শাক বর্জনের নির্দেশ রয়েছে আমাদের শরীরের মঙ্গলের জন্য। তো গুরু পূর্ণিমাতে আমিষ আহার বর্জন করবেন, কৃষ্ণপ্রসাদ নিরামিষ আহার করবেন, মঙ্গলারতি করতে পারেন, প্রাতঃস্নান মঙ্গলারতি করতে পারেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন। সকলে হরিনাম জপ, হরিনাম কীর্তন করবেন এবং ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করতে পারেন। আপনার স্বীয় গুরুদেবের চরণকমলে বিশেষভাবে পুষ্প অর্পণ, বিশেষভাবে আরতি করতে পারেন আপনার গুরুদেবকে। এবং এছাড়াও সকল গুরুদেব, যাঁর প্রতিনিধি শ্রীল ব্যাসদেব, যাঁর আবির্ভাব তিথি শ্রীল ব্যাসদেবকে স্মরণ করতে পারেন, শ্রীল ব্যাসদেবের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন এবং বিশেষভাবে আরতি করতে পারেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন। যেহেতু শ্রীল ব্যাসদেবের আবির্ভাব তিথি আর তিনি শাস্ত্র প্রণেতা, তাই আপনি তার উদ্দেশ্যে প্রার্থনা করে আপনি যখন শাস্ত্র অধ্যয়ন করবেন, তার বিশেষ কৃপা আপনি লাভ করতে পারবেন। তাই আপনি বেশি বেশি গীতা ভাগবত পাঠ করবেন এই দিনে এবং বিশেষ করে আপনি এই দিন ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। ভগবানের উদ্দেশ্যে অন্ন নানা প্রকার ব্যঞ্জন রন্ধন করে, পিঠাপুলি পায়েস রন্ধন করে বিশেষভাবে ভগবানের ভোগ নিবেদন আদি করতে পারেন। তো এই দিন বিশেষভাবে ভগবানের সেবা পূজা, গুরু পূজা এবং বিশেষভাবে ভোগ নিবেদন, আরতি এবং বিশেষ বিশেষ হরিনাম জপ, কীর্তন, শাস্ত্র অধ্যয়ন প্রভৃতির মাধ্যমে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি। তো সকলে গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমার বিশেষ সুযোগ গ্রহণ করুন, ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।